রিমি বউ সেজে বাসর ঘরে বসে আছে। আজ রিমির বিয়ে হয়েছে একটা অজানা অচেনা লোকের সাথে। শুধু তার নামটা জানে রিমি, কিন্তু তাকে কোনোদিন দেখেনি। তার বাবা অবশ্য বিয়ের আগে দেখা করতে বলেছিল, কিন্তু রিমি দেখা করতে চায়নি। রিমি বিয়ে করতে চায়নি, আরও পড়ালেখা করতে চেয়েছিল, কিন্তু হলো না। রিমি সেই মানুষটার জন্য অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে গেল রিমি জানে না। হঠাৎ রিমি অনুভব করল কে যেন রিমির ঠোঁটে ঠোঁট দিয়ে চেপে ধরেছে। রিমির ঘুম ভেঙে গেল। রিমি তাকে সরাতে চাইছে, না, রিমি পারছে না। অবশেষে জোরে ধাক্কা দেওয়াতে সে ছিটকে পড়ে বিছানার এক পাশে। রিমি উঠে বসে হাঁপাতে লাগলো আর বলল, পাগল নাকি আপনি? সে কিছুই বলল না, শুধু এসে রিমিকে আবার জোর করে শুয়ে দিল। রিমির গলায় ঠোঁটে পাগলের মতো চুমু দিচ্ছে। চুমু না, কামড় বসাচ্ছে বুঝতে পারল রিমি। আর রিমি তাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। অসহ্য ব্যথা আর আমার চাপা গোঙানি, না, সে রিমির কোনো বাধাই মানল না। অবশেষে রিমি তার শক্তির কাছে হেরে গেল। সে বিজয়ী হলো। সে উঠে বেলকনিতে চলে গেল। আগুনের মতো কি যেন জ্বলছে, বুঝতে পারল রিমি। সে সিগারেট খাচ্ছে। রুমটা অন্ধকার। রিমি তার মুখটা দেখতে পাচ্ছে না। আর খুব জানতে ইচ্ছে হচ্ছিল রিমির কেন রিমির সাথে এরকম করলো। রিমি ওনার কি ক্ষতি করেছিল? রিমি এতক্ষণ শুয়েই ছিল। বিছানা থেকে উঠতে গেলেই মাথাটা ঘুরে গেল রিমির। রিমি ফ্লোরে পড়ে গেল। তারপর আর কিছু মনে নেই রিমির। যখন চোখ খুলল রিমি তখন দেখল সকাল হয়ে গেছে। রিমি চারপাশে চোখ বুলিয়ে দেখল কেউ নেই, কিন্তু রিমি তো ফ্লোরে পড়ে গেছিল। তাহলে বিছানায় উঠল কিভাবে? এসব ভাবছে, আবার মনে মনে ভাবল, হয়তো সেই জানোয়ারটা বিছানায় তুলেছে। ছি, বিয়ে নিয়ে বাবার মুখে যে ধরনের বর্ণনা শুনেছিল রিমি আজ কেন জানি তা মিথ্যা মনে হচ্ছে রিমির কাছে। কালকের এই ঘটনার পর রিমি তাকে কোনোদিনও স্বামী হিসাবে মেনে নেবে না। আচ্ছা, মানুষটা কি একটা রাতও অপেক্ষা করতে পারল না? কাঁদতে কাঁদতে রুমের চারপাশে আবার চোখ বোলালো রিমি। রুমটা দেখে বোঝাচ্ছে মানুষটা খুব শৌখিন। খুব গোছালো একটা রুম। এই রুমের সব জিনিস গোছানো, শুধু রিমি আগোছালো হয়ে পড়ে আছে। বিছানা থেকে উঠে নিজেকে গুছিয়ে ওয়াশরুমে গেলে লম্বা শাওয়ার নিল রিমি। শরীরের কাল রাতে জানোয়ারের দেওয়া দাগগুলো তুলতে বৃথা চেষ্টা চালালো রিমি অনেকক্ষণ। কড়া নীল রঙের শাড়ি পরে বেরিয়ে এলো রিমি। আবার রুমে চোখ বুলিয়ে নিল রিমি। না, কেউ নেই। ভেজা চুলগুলো ছেড়ে দিল রিমি। কোমর পর্যন্ত চুলগুলো ছড়িয়ে পড়ল রিমির। বাহ, তোমার চুলগুলো তো তোমার থেকেও সুন্দর। এই জন্যই কি হিজাব পরতে নাকি? সিমির এই কণ্ঠস্বরটা খুব চেনা। রিমি আগেও বহুবার এই কণ্ঠস্বরটা শুনেছে, কিন্তু কার? রিমি ঘুরে দাঁড়ালো, কিন্তু কণ্ঠস্বরের মালিককে দেখে রিমি চমকে গেল। আরে, এ তো সাজিদ, যে রিমিকে পাবার জন্য 5টা বছর রিমিকে প্রপোজ করে আসছে। আর রিমি বারবার না করেছে। সেই স্কুল লাইফ থেকে ও রিমিকে ভালোবাসে, কিন্তু রিমি ওর পরিবারকে কষ্ট দিতে পারবে না বলে ওকে বারবার না করেছে। ও রিমির ভাইয়ার হাতে মায়েরও খাইছে, তারপরেও রিমিকে ভুলেনি। এ কি, তুমি তুমি কেন কি করছো? সাজিদ মুচকি হেসে রিমির কাছে এসে মুখে পড়ে থাকা চুলগুলো কানের পাশে গুজে দিয়ে বলল, কেন, এখানে কি অন্য কারো থাকার কথা ছিল নাকি? না মানে? রিমিকে কোনো কথাই বলতে দিল না। সাজিদ বলতে শুরু করলো, বাবু, 5টা বছর তুমি শুধু আমাকে কষ্টই দিয়ে গেছো। তোমার কারণে আমি না ভালো করে খেতে পারতাম, না ঘুমাতে পারতাম। তোমাকে ভোলার জন্য আমি সব ধরনের নেশা করেছি, কিন্তু কি বলতো, তোমার নেশাটাই প্রখর ছিল। অন্য সব নেশা কেটে যেত তোমার কথা ভাবতেই। তোমার জন্য আমার বাবা মাও অনেক কষ্ট পেয়েছে। তোমার ভাইয়ের হাতে মাইরও খেলাম শুধু তোমার জন্য। সেদিন যদি আমি একবার বলতাম
তাহলে তোমার ভাইয়ের লাশ পড়ে যেত। কিন্তু আমি তোমার ভাইয়ের উপর নয়, আমি তোমার উপর সব প্রতিশোধ নিব বলে ঠিক করেছিলাম। এবার প্রতিশোধের পালা, তুমি তৈরি হও মাই ডিয়ার বউ। কাল রাত থেকেই শুরু হয়ে গেছে, বুঝতে পারবে কষ্ট কাকে বলে। বউ? বউ, তোমার যার সাথে বিয়ে হয়েছে সে আর অন্য কেউ নয়, সেই মানুষটাই আমি। আমি তোমাকে শুধু ভালোবাসি বলে বিয়ে করিনি, আমার প্রত্যেকটা কষ্টের প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করেছি। ভালোবাসার প্রতিশোধ দুটিই পাবে আমার কাছ থেকে। কিছুই বুঝতে পারছে না রিমি, সব কিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে। যে রিমিকে পাগলের মতো ভালোবাসতো, আজ সে রিমিকে কষ্ট দেবার জন্য বিয়ে করেছে। রিমি কান্নাজড়িত গলায় বলল, তার মানে তুমি আমাকে কষ্ট দেওয়ার জন্যই বিয়ে করেছো? শুধুই কষ্ট দেবার জন্য। সাজিদের কথাগুলো শুনে রিমি কেঁদে দিল। সাজিদ রিমির চোখের পানি মুছে দিয়ে বলল, আরে এখনো তো কিছুই করলাম না, তার আগে কেঁদে দিলা? কান্না থামো বাবু, প্লিজ। কিন্তু রিমির কান্না তো থামছেই না। এবার মনে হয় সাজিদ রেগে গেল। এই কান্না থামাতে বলছি না তোকে, কান্না থামো। একটু জোরে ধমক দিল সাজিদ। রিমি কান্না থামিয়ে দিল। সাজিদ রিমিকে দেখে হেসে দিল আর বলল, ভালোভাবে বললে কাজ করে না। হঠাৎ করেই সাজিদ রিমিকে দেয়ালের সাথে চেপে ধরল। রিমির হাতগুলো দেয়ালের সাথে চেপে ধরাতে রিমি হাতে ব্যথা পাচ্ছে, কিন্তু সাজিদ রিমিকে ছাড়ছে না। সাজিদ রিমির ঠোঁট সাজিদের ঠোঁট দিয়ে চেপে ধরল। রিমি সাজিদের থেকে মুক্তি পাওয়ার জন্য হাতগুলো ছাড়ানোর চেষ্টা করছে, লাভ হচ্ছে না। উল্টো হাতে চুরি থাকায় হাত কেটে যাচ্ছে। অনেকক্ষণ পরে ছেড়ে দিল। দেখ, সব সময় এমন ছটফট করবি না। তুই আমার বউ, তাই আমার সম্পূর্ণ অধিকার আছে তোকে আদর করার। আমি যখন ইচ্ছা তখন তোকে মারতে পারবো, আবার ইচ্ছা হলে আদর করতে পারবো। তোর এই শরীরটা এখন আমার, বুঝলি? কথাগুলো বলেই সাজিদ রিমিকে জোরে ধাক্কা মারল। রিমি নিজের উপর ব্যালেন্স না রাখতে পেরে পড়ে গেল এবং ড্রেসিং টেবিলের কোণায় ধাক্কা খেল। কপালে হাত দিয়ে রিমি দেখে কপাল থেকে রক্ত বের হচ্ছে। সাজিদ হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। তার আগে ফার্স্ট এইড বক্সটা কোথায় আছে তা বলে গেল। রিমি বসে বসে কাঁদতে লাগলো। এই সাজিদ কি সেই সাজিদ যে রিমিকে পাগলের মতো ভালোবাসতো? সাজিদকে আর কি দোষ দেবে রিমি? রিমি সাজিদের সাথে যে ধরনের বিহেভ করেছে, তাতে রিমির সাথে সাজিদের ভালো বিহেভ করার প্রশ্নই আসে না। ভালোবাসাও একটা সময় ঘৃণায় পরিণত হয়, আর রিমি তো সাজিদকে সবসময় অবহেলা করে এসেছে, তার ভালোবাসাকে সবসময় প্রত্যাখ্যান করে এসেছে। সাজিদের থেকে রিমির এমনই বিহেভিয়ার পাওয়ার উচিত। সব দোষ রিমির। রিমি কেন ওকে এত ইগনোর করত? যদি ওর প্রপোজটা মেনে নিত তাহলে আজ রিমির এই অবস্থা হতো না। না, রিমি কাঁদবে না। রিমির সাথে এমন হওয়াই উচিত। এটা রিমির নিয়তি। রিমিকে তার মা বাবার কথা ভেবেই এগুলো মেনে নিতে হবে। রিমি তার ভালোবাসা দিয়ে একদিন না একদিন ঠিক সাজিদের মনে আবার জায়গা করে নেবে। রিমি চোখ খুলে ফার্স্ট এইডের বক্সটা খুঁজে বের করলো। রক্তটা মুছে মলম লাগিয়ে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে নিল। হঠাৎ দরজায় টোকা পড়ল। পিছনে ঘুরতেই রিমি দেখে সাজিদের ছোট বোন দাঁড়িয়ে আছে। সাজিদের একটা মাত্র ছোট বোন, ওর নাম মিলি। কি ভাবি, ভিতরে আসতে বলবে না বুঝি? রিমি হেসে দিয়ে বলল, হো মা, রুমে আসতে পারমিশন দিতে হয় নাকি? সোজা চলে আসবে। আমি আসাতে তোমার নিয়মের কোনো পরিবর্তন হবে না। কথাগুলো বলতে বলতে বৃষ্টিকে টেনে এনে সোফায় বসালো রিমি। তারপর দুজনেই হেসে দিলাম। মিলি রিমির কপালের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। ভাবি, তোমার কপালে কি হয়েছে? রিমি চুল দিয়ে ঢেকে দিল ক্ষতটা। না, কিছু না, পরে গিয়ে একটু কেটে গেছে, এই আর কি। কি কিছু না? আজকেই তোমাকে ব্যথা পেতে হলো? একটু পরেই সব মেহমানরা আসতে শুরু করবে। তোমার বাড়ি থেকেও তো সবাই আসবে, আর ওরা এসে যদি তোমার কপাল কাটা দেখে তাহলে ভাববে তুমি আসতে না আসতেই আমরা তোমার উপর অত্যাচার করতে শুরু করে দিয়েছি। ওর কথা শুনে রিমি হেসে দিল। রিমির সাথে মিলিও হেসে দিল। তারপর রিমির হাতে কতগুলো ব্যাগ ধরিয়ে দিল মিলি। ভাবি, এগুলো মা পাঠিয়েছে আজকে পরার জন্য। একটু পর আমি এসে তোমাকে সাজিয়ে দিব। তোর সাজাতে হবে না, উনি নিজেই আটা ময়দা মাখতে এক্সপার্ট। কথাটা শুনেই মিলি আর রিমি দরজার দিকে তাকালো।
সাজিদ দাঁড়িয়ে আছে। মিলি একটু হেসে দিল। ভাইয়া তুই মেয়েদের কথার মধ্যে কথা বলবি না। ভাবি নিচে চলো, সবার সাথে পরিচয় করিয়ে দেই। কথাগুলো বলেই মিলি রিমির হাত ধরে টানতে লাগলো। আরে মিলি, একটু দাঁড়াও। বলেই রিমি হাত ছাড়িয়ে নিল। তারপর আয়নার সামনে গিয়ে কপালের ব্যান্ডেজটা খুলে নিল রিমি। কারণ ব্যান্ডেজ দেখলেই নানানজনে নানান কথা বলবে। অল্পই কেটেছে, তাও আবার চুল দিয়ে লুকানো যাবে এমন একটা জায়গায়। তাই রিমি চুল দিয়ে আবার লুকিয়ে নিল, সাথে মাথায় কাপড়ও দিল যাতে বোঝা না যায়। তারপর মিলির কাছে গিয়ে বলল। এবার চলো। সাজিদ রিমির দিকে তাকিয়ে আছে। বাহ ভাবি, চলো। রিমি নিচে নামতে সবাই রিমিকে ঘিরে ধরল। মিলি সবার সাথে পরিচয় করিয়ে দিল। আর রিমি সালাম করতে লাগলো। উফ, সাজিদের মামা মামি চাচা চাচি কত মানুষ। সালাম করতে করতে রিমির জীবন শেষ হয়ে যাবে গো। তবে মানুষগুলো খুব ভালো, খুব মিশুক। এরই মধ্যে রিমির শাশুড়ি চলে আসলেন। রিমি তার শাশুড়িকে সালাম করলো। উনি রিমির কোনো সমস্যা হচ্ছে নাকি জিজ্ঞেস করলেন। তারপর খাবার খাওয়ার জন্য টেবিলে বসিয়ে দিলেন। রিমির সামনের চেয়ারটাতে সাজিদ বসে খাচ্ছে। মিলি রিমির সাথে বসে খাচ্ছে। সবাই খাচ্ছে, কিন্তু রিমির গলা দিয়ে তো খাবার নামছে না। আম্মু আব্বু আর ভাইয়ের কথা খুব মনে পড়ছে রিমির। অল্প খেয়ে উঠে পড়ল। নতুন বউ বলে নয়, রিমির মন বলছে রিমির বাড়িতে কিছু হয়েছে। রিমি উঠে পড়াতে মিলিও উঠে পড়ে। রিমি মিলিকে বলল যে রিমি একটু বাড়িতে কথা বলতে চায়। মিলিকে নিয়ে রিমি রুমে চলে আসলো। আম্মুকে কল দিল রিমি। হ্যালো আম্মু। রিমির আব্বু ফোন ধরল। কেমন আছিস মা? ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আম্মু কেমন আছে? আমরা ভালোই আছি। আম্মু কোথায়? আম্মুর ফোন তুমি ধরলে কেন? তোর আম্মু একটু অসুস্থ। রিমির চোখ দিয়ে পানি পড়তে লাগলো। রিমি জানতো একটু না অনেকটাই অসুস্থ। আমাকে বলনি কেন? কখন হয়েছে এমন? রিমি কান্না করছে দেখে মিলি অবাক হয়ে গেল। সে রিমির পাশে বসে বলতে লাগলো। ভাবি কাঁদছো কেন? রিমির আব্বু ওপাশ থেকে রিমিকে বোঝালো যে রিমির আম্মু ঠিক আছে, একটু অসুস্থ হয়েছে। তারপর ফোন কেটে দিল। ভাবি কি হয়েছে, কান্না করতেছো কেন? রিমি মিলিকে জড়িয়ে ধরে আবার কেঁদে দিল। আমার আম্মু খুব অসুস্থ। ভাবি দাঁড়াও, আমি আম্মুকে এখনই গিয়ে বলছি। মিলি উঠে চলে যেতে চাইলে রিমি মিলির হাত ধরে ফেলল। রিমি মিলিকে মাথা নেড়ে না করলো এই কথা বলার জন্য। মিলি রিমির পাশে বসে পড়ল। ভাবি, বলে রিমির দিকে তাকিয়ে থাকলো। রিমি মিলির দিকে তাকিয়ে রিমি তার চোখের পানি মুছে ফেলল। দেখো, আজ এই বাড়িতে একটা অনুষ্ঠান। এই কথা শুনলে সবাই বলবে আমাকে চলে যাওয়ার জন্য। তাতে সবার মন খারাপ হবে। তার থেকে কাউকে না বলাই ভালো। মিলি রিমিকে জড়িয়ে ধরল। এর মধ্যেই সাজিদ রুমে ঢুকলো। ভাবি তুমি এখানেই থাকো, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, আমি সামলে নিব সবাইকে। কথাগুলো বলে রিমির চোখ মুছিয়ে দিল মিলি। তারপর চলে গেল। সাজিদ অনেকক্ষণ রিমিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল। তারপর রিমির পাশে বসে একটা সিগারেট জ্বালিয়ে খেতে লাগলো। সিগারেটের ধোঁয়া রিমির মুখের উপরে ছাড়তে লাগলো। রিমির শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তাই এখান থেকে উঠে গেল আর ব্যালকনিতে দাঁড়ালো রিমি। রিমির ভাগ্যটাই খারাপ, এমন একটা স্বামী পেল যে কিনা রিমির কষ্টগুলো বুঝেই না, উল্টো আরও কষ্ট দিবে। ব্যালকনিতে বসে আছে রিমি। হঠাৎ রিমি আর কয়েকজন মেয়ে এলো। ওরা আসতেই সাজিদ রুম থেকে বের হয়ে গেল। ওরা সবাই রিমিকে সাজিয়ে দিল, মিলিও সাজলো। তারপর অন্যরা চলে গেলেও মিলি গেল না, ও রিমির পাশেই বসে থাকলো। রিমি অনেকবার বলল, তারপরেও গেল না। রিমি একা থাকলে মন খারাপ করবে বলে। একটু পর নিচে নামলো রিমি। দেখে সবাই এসে গেছে। সবাই রিমির সাথে ছবি তুলছে, কথা বলছে। হঠাৎ রিমির চোখ গেল সাজিদের উপর। অনেক সুন্দর লাগছে সাজিদকে। মেরুন রঙের পাঞ্জাবিতে অসাধারণ লাগছে। সাজিদ আমার পাশে এসে বসলো। ওই বউ, কি হয়েছে তোমার? একটু হাসো না। হুম।
কি ভাবছো? রিমি সাজিদের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। না, কিছু না। সাজিদ মুচকি হেসে আমি কিন্তু ভেবে রেখেছি আজ রাতে কি কি হবে। রিমি সাজিদের দিক থেকে চোখ সরিয়ে নিল। সবাই সাজিদ আর রিমির ছবি তুলছে। এরই মধ্যে ভাইয়া আর রিমির কাজিনরা চলে আসলো। রিমির বাবা আসেনি। রিমি ভাইয়াকে বলল, আজকে আমাকে তোমাদের সাথে নিয়ে যাবে ভাইয়া? কিন্তু রিমির ভাইয়া বলল, কালকে যাস? সবাই চলে গেল। রিমি রুমে এসে একটু শুয়ে পড়ল। অনেক ক্লান্ত লাগছে। মিলি এসেছিল, কিন্তু শুয়ে আছে রিমি তা দেখে মিলি চলে গেল। রিমির ননদটা খুব ভালো, জামাইটার মতো হারামি না। শুধু হারামি না, মহা হারামি। কুত্তা বিলাই বান্দরের মতো দেখতে। না, বান্দরের মতো দেখতে না, অনেক সুন্দর, কিন্তু রিমির সাথে মানায় নাই। রিমি উঠে আয়নার সামনে দাঁড়ালো। ইস, আমি কত সুন্দর, আমার পাশে ওরে একদম মানায় না, আর উপরে কত টর্চার করে। আর কি আর করার, সব ভাগ্য। গয়নাগুলো খুলতে লাগলো রিমি। দরজা খোলার শব্দ শুনতে পেল রিমি। পিছনে ঘুরে দেখে সাজিদ। উফ, সাইকো আইসা পড়ছে। সাজিদ পেছন থেকে রিমির কোমর জড়িয়ে ধরল। বাবু কিছু বললে নাকি? আমি কই কিছু বলি নাই তো। একটু হেসে বলল রিমি। না, কিছু তো বলছো। আমাকে সাইকো বলছো, তাই না? আল্লাহ গো, আমি আজকে শেষ। আজকে যে শুনে ফেললো, এখন থেকে মনে মনে বলবো। রিমি সাজিদের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে আবার গহনা খুলে চুলগুলো উঁচু করে বেঁধে নিল। সাজিদ রিমিকে নিজের দিকে ঘুরিয়ে রিমির বাঁধা চুলগুলো ছেড়ে দিল। কি ঠিক বলছি তো? চলো এখন শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। রিমি আবার চুল বাঁধতে লাগলো। আর কি শাস্তি দিবে? চলো দাও তোমার শাস্তি। রিমির কথা শুনে সাজিদ হেসে দিল। তারপর একটা সিগারেট জ্বালিয়ে টানতে লাগলো আর ধোঁয়া রিমির মুখে ছাড়তে লাগলো। ইচ্ছে করছে একটা চড় মেরে সবগুলো দাঁত ফেলে দিতে। উফ, সিগারেট বাহিরে গিয়ে খাও না, আমি সিগারেটের গন্ধটা নিতে পারি না। সেজন্যই তো তোমার সামনে খাচ্ছে, না হলে তোমাকে শাস্তি দেবো কিভাবে? রিমি আর কথা বাড়ালো না। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে দেখে সাজিদ শুয়ে পড়েছে। খুব খুশি হলো রিমি সাজিদ ঘুমিয়ে পড়েছে দেখে। ঘুমিয়ে পড়ছে নাকি চোখ বন্ধ করে রেখেছে নিশ্চিত হতে রিমি সাজিদের দিকে একটু ঝুঁকে একবার হাত নাড়ালো। আবার হাত নাড়াতে গেলেই হাত ধরে টান দিয়ে সাজিদ তার উপরে ফেলে দিল রিমিকে। তারপর শক্ত করে জড়িয়ে ধরে রিমির দিকে তাকিয়ে হেসে দিল। আমি ঘুমাইনি বাবু, আজকে তুমি বিছানায় ঘুমাবে না? সাজিদের কথা শুনে রিমির মাথায় আকাশ ভেঙে পড়ল। কয় কি এই ছেলে? বিছানায় ঘুমাবো না, তাহলে কোথায় ঘুমাবো? সাজিদ রিমিকে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দিল। রিমি অনেক ব্যথা পেল। মা গো, কোমরটা ভেঙেই গেল। সাজিদ রিমিকে দেখে হাসতে লাগলো আর রিমি রাগে দাঁত চেপে বসে আছে। বাবু তুমি আজকে ফ্লোরে ঘুমাবে? মানে কি, আমি ফ্লোরে থাকতে পারবো না? তোমার যদি ইচ্ছে হয় তাহলে তুমি ফ্লোরে ঘুমাও। ভালো বলে বলছি, ভালো লাগছে না। মার খেতে চাও নাকি? রিমি মায়ের কথা শুনে ফ্লোরেই লক্ষ্মীমের মতো শুয়ে পড়ল আর মনে মনে সাইকোর বাচ্চার 14 গোষ্ঠীরে বকতে লাগলো। সাজিদ ল্যাপটপে কাজ করছিল। টাইপিংয়ের শব্দ শুনতে পাচ্ছিল রিমি। কি ঠান্ডা রে বাবা, একটা কম্বলও নিতে দিল না। কাঁপতে কাঁপতে কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না। হঠাৎ আমার মনে হলো ঠান্ডাটা কমে গেল, আমার ঘুমটা ভেঙে গেল। আমি খুলে দেখি সাজিদ আমার দিকে ঝুঁকে বসে আছে। আমি ওকে দেখে একটু ভয় পেলাম, তাড়াতাড়ি উঠে বসে পড়লাম। এ কি, আমি তো বিছানায় শুয়ে আছি। সাজিদ আমাকে আবার বিছানায় শুয়ে দিল। আমি আবার উঠতে গেলে আমার হাত দুটো বালিশের মধ্যে চেপে ধরলো, তারপর ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল। আমি কিন্তু নিজেকে ছাড়াতে ব্যস্ত। সাজিদ এবার আমার ঠোঁট ছেড়ে দিল। শুধু কেন শক্তিটা নষ্ট করছো? আমার সাথে তুমি শক্তি দিতে পারবে না। কাল রাত্রে নিশ্চয়ই বুঝতে পেরেছো। শুধু কেন আমাকে কষ্ট দিচ্ছ? তার চেয়ে যা ইচ্ছা মেনে নাও। রিমি বুঝতে পারল যে সাজিদের কাছ থেকে রিমির মুক্তি হবে না, তাই আর তাকে বাধা দিল না রিমি। সকালে ঘুম থেকে উঠে দেখে রিমি সাজিদের বুকে শুয়ে আছে।
ঘুমন্ত সাজিদকে দেখতে অনেক সুন্দর লাগছিল রিমির কাছে।